নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি দশম শ্রেণীর ভূগোল বিষয়ে প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। এই অধ্যায় থেকে তোমাদের প্রশ্নমান 1 ও প্রশ্নমান 2 এর যেগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে তার উত্তর তোমাদের সমাধান করে দেখাবো। তোমরা অবশ্যই এগুলো পড়বে এবং এগুলো খাতায় লিখে নেবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। চলো, প্রথম প্রশ্ন আছে, দেখো কি আছে। একের, পাখির পায়ের মতো আকৃতির বদ্বীপ কোথায় গঠিত হয়েছে? উত্তরটি হবে মিসিসিপি, মিসৌরির মোহনায়। দেখো ডান দিকে সাইডে দেওয়া আছে প্রশ্নমান 1। পরের প্রশ্ন দেখো 2 নম্বরে, পৃথিবীর বৃহত্তম নদী বদ্বীপ কোনটি? উত্তর হবে ইলহা দা মারাজো। পরেরটা দেখো 3 নম্বরে, বহির্জাত প্রক্রিয়ায় শক্তির মূল উৎস কি? উত্তর হবে সূর্য। পরের প্রশ্ন দেখো 4 দাগের কী আছে, পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি? উত্তর হবে গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ। এগুলো তোমাদের বাছাই করা প্রশ্ন, তোমাদের পাঠ্য বই থেকে খুঁটিয়ে খুঁটিয়ে এগুলো বের করে লেখা। এছাড়াও তোমরা অবশ্যই তোমরা সঙ্গে কিন্তু পাঠ্য বইটা পড়বে। চলো পরে 5 দাগের প্রশ্ন কী আছে, পৃথিবীর বৃহত্তম জলপ্রপাত কোনটি? উত্তর হবে স্ট্যানলি বা বোমা। পরেরটা দেখো, পৃথিবীর দ্রুততম হিমবাহ কোনটি? উত্তর হবে জ্যাকব সাবো। পরেরটা দেখো কী আছে 7 দাগের, ফিওর্ডের দেশ কাকে বলা হয়? উত্তর হবে নরওয়েকে। পরেরটা দেখো 8 দাগের কী আছে, ইনসেলবার্জ কি? উত্তর হবে পেডিমেন্টের উপর যে ক্ষয়জাত ও অবশিষ্ট পাহাড় সৃষ্টি হয় তাকে ইনসেলবার্জ বলে। চলো পরে 9 দাগের প্রশ্ন কী আছে, পৃথিবীর দীর্ঘতম মহাদেশীয় হিমবাহ কোনটি? উত্তর হবে ল্যাম্বার্ট। পরেরটা দেখো তাইবার কি? উত্তর হবে করাতের দাঁতের মতো বা তীক্ষ্ণাগ্র বদ্বীপ বা কাসপেট বদ্বীপ হলো তাইবার। পরেরটা দেখো 11 দাগের কী আছে, ইয়ারদাং কি? মোরগের ঝুঁটির মতো দেখতে ভূমিরূপটির নাম ইয়ারদাং। পরেরটা দেখো, পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহর নাম কি? উত্তর হবে মালাস্পিনা। পরে দেখো 13 দাগের প্রশ্ন, হিমশিরিতে কোন হ্রদ সৃষ্টি হয়? উত্তর হবে প্যাটারন স্টার হ্রদ। পরেরটা দেখো কি আছে, 14 দাগের ক্ষয়সীমা ধারণার প্রবর্তককে? উত্তর হবে পাওয়েল। পরেরটা দেখো 15 দাগের বিশ্বের গভীরতম গিরিখাত কোনটি? উত্তর হবে কালীগণ্ডকী গিরিখাত। পরেরটা দেখো 16 দাগের কি আছে, ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম কি? উত্তর হবে কুঞ্চিকল জলপ্রপাত। যে কটা প্রশ্ন দেওয়া আছে প্রতিটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই ভালো করে পড়বে আর সঙ্গে কিন্তু পাঠ্য বইটা অবশ্যই রিডিং পড়বে। চলো পরে দেখো পরের প্রশ্ন কী আছে, দেখো 17 দাগের, ড্রামলিন কি? উত্তর দেখো হিমবাহ দ্বারা গঠিত ভূমিরূপটি ডিম ভর্তি ঝুড়ির ন্যায় দেখতে। পরে দেখো কি আছে 18 দাগ, নদী বাঁকের কোন দিকে ক্ষয় বেশি ঘটে? উত্তর হবে বাইরের দিকের ঢালে। পরেরটা দেখো কি আছে, পৃথিবীর বৃহত্তম সার্কের নাম কি? উত্তর হবে আন্টার্কটিকা ওয়ালকট। পরেরটা দেখো কি আছে 20 দাগের, দুটি শিব বালিয়ারির মধ্যবর্তী অংশকে কি বলে? উত্তর হবে করিডর। পরের প্রশ্ন দেখো 21 দাগের কী আছে, পৃথিবীর বৃহত্তম মরুভূমির নাম কি? উত্তর হবে সাহারা মরুভূমি। পরের প্রশ্ন দেখো 22 দাগের, পর্যায়ন কাকে বলে? উত্তর দেখো বিভিন্ন ধরনের বহির্জাত শক্তির দ্বারা ভূমিভাগের সমতলীকরণ ঘটলে তাকে পর্যায়ন বলে। পরে দেখো 23 দাগের কী আছে, নদীর ষষ্ঠ ঘাতের সূত্র ব্যাখ্যা কে দেন? উত্তর হবে ডাব্লু হপকিন্স। পরেরটা দেখো প্রান্ত গ্রাবরেখা কি? হিমরেখার নিচে হিমবাহ যে স্থানে এসে গলতে শুরু করে সেখানে সঞ্চিত গ্রাবরেখাকে প্রান্ত গ্রাবরেখা বলে। এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ। পরেরটা দেখো 25 দাগের কী আছে, লোয়েস শব্দের অর্থ কি? উত্তর হবে স্থানচ্যুত বস্তু। পরেরটা দেখো 26 দাগের কী আছে, মরুস্থলী শব্দের অর্থ কি? উত্তর হবে মৃতর দেশ। পরেরটা দেখো 27 দাগের কী আছে, রেগুলিত কি? আবহবিকারের ফলে সৃষ্ট শিলাচূর্ণকে বলে। পরে দেখো পৃথিবীর বৃহত্তম ও দ্বিতীয় দীর্ঘতম নদীর নাম কি? উত্তর হবে আমাজন, যার দৈর্ঘ্য হচ্ছে 6400 কিলোমিটার। পরের প্রশ্ন দেখো 29 দাগের কী আছে, ভারতের প্রধান ও দীর্ঘতম নদীর নাম কি? উত্তর হবে গঙ্গা, যার দৈর্ঘ্য হচ্ছে 2525 কিলোমিটার। পরেরটা দেখো 30 দাগের কী আছে, পশ্চিমবঙ্গের দক্ষিণ নদী কাকে বলা হয়? উত্তর হবে দামোদর নদকে। পরেরটা দেখো জলপ্রপাত কাকে বলে? কোনো উঁচু অংশ থেকে খাড়া ঢাল বরাবর নিচে পতিত জলপ্রবাহকে জলপ্রপাত বলে। পরেরটা দেখো কী আছে, প্লাবনভূমি কাকে বলে? নদীর নিম্নগতিতে প্লাবনের ফলে নদীর দুই কূলে পলি, বালি, নুড়ি, কাদা প্রভৃতি সঞ্চিত হয়ে যে ভূমিরূপ সৃষ্টি করে তাকে প্লাবনভূমি বলে। এই প্রশ্নটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর তোমরা ভূগোলে কিন্তু অবশ্যই সঙ্গে ছবিগুলো কিন্তু ভালো করে বাড়িতে প্র্যাকটিস করবে আর ম্যাপ পয়েন্টিংগুলো অবশ্যই প্র্যাকটিস করবে। তোমাদের এই ভিডিও টেস্ট পেপার আমরা সমাধান করে দিয়েছি, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। আর তোমাদের
আগের দিনে আমরা ইতিহাসের প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা থেকে সমাধান করে দিয়েছি, ঠিক এমনই একটি ভিডিও তোমরা যারা সেটাও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। পরে দেখো 33 কী আছে, মন্থকূপ কী? অবঘর্ষ প্রক্রিয়া নদী খাতে সৃষ্ট ছোট ছোট প্রায় গোলাকার গর্তগুলিকে মন্থকূপ বলে। পরেরটা দেখো দোয়াব কী? দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলকে দোয়াব বলে। পরেরটা দেখো পুল কী? অবতল পাড়ের দিকে নদী খাতের গভীর অংশ জলপূর্ণ হলে তাকে বলে পুল। পরের প্রশ্ন দেখো 36 4টি হিমবাহের নাম লেখো। উত্তর হবে জেমু, বল্টারো, হিসপার, তারপর হচ্ছে সিয়াচেন। পরেরটা দেখো 37 কী আছে, গ্রিনল্যান্ডের দীর্ঘতম হিমবাহের নাম কি? উত্তর হবে পিটারম্যান। পরেরটা দেখো 38 কী আছে, ভারতের একটি ঝুলন্ত উপত্যকা উদাহরণ দাও। এটাও হবে, উত্তর হবে ঋষিগঙ্গা। পরেরটা দেখো 39 পৃথিবীর বৃহত্তম প্লায়া কোনটি? উত্তর হবে আমেরিকা যুক্তরাষ্ট্রের লা প্লায়া। যে কটা প্রশ্ন দেওয়া আছে প্রতিটা প্রশ্নই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই বাড়িতে যখন ফ্রি পাও তখনই তোমরা এগুলোর প্র্যাকটিস করবে। পরেরটা দেখো 40 কী আছে, CAZRI পুরো নাম কি? উত্তর হবে সেন্ট্রাল অ্যারিড জোন রিসার্চ ইনস্টিটিউট। পরেরটা দেখো ধান কি? বায়ুর অপসারণ এর ফলে বালি সরে গিয়ে মরুভূমিতে যে ছোট বড় গর্তের সৃষ্টি হয় তাকে ধান বলে। পরের প্রশ্ন দেখো 42 কী আছে, গাছি কি? দুটি শিব বালির মাঝের বালিবিহীন প্রান্তময় করিডোরকে সাহারায় গাছি বলে। পরেরটা দেখো 43 কী আছে, সাহারা শব্দের অর্থ কি? উত্তর হবে বিজন প্রদেশ। পরের প্রশ্ন দেখো 44 পৃথিবীর শুষ্কতম মরুভূমির নাম কি? উত্তর হবে চিলির আটাকামা। পরের প্রশ্ন দেখো ওয়াদি শব্দের অর্থ কি? উত্তর হবে শুষ্ক উপত্যকা। পরে দেখো 46 প্রশ্ন আছে, চীনের কোন নদীতে লোয়েস দেখা যায়? উত্তর হবে হোয়াংহো। আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক দিও, তোমাদের প্রিয় বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করো, তাহলে তারাও খুবই উপকৃত পাবে। চলো পরের প্রশ্ন দেখো কি আছে, হিমবাহ সৃষ্ট হ্রদকে কি বলে? উত্তর হবে কোরি হ্রদ বা টার্ন। পরেরটা দেখো 48 কী আছে, হিমবাহ উপত্যকায় আকৃতি কীরূপ? উত্তর হবে ইউ এর মতো। পরেরটা দেখো 49 ভারতের দ্বিতীয় বৃহত্তম হিমবাহের নাম কি? উত্তর হবে হিসপার। পরেরটা দেখো কী আছে, বার্গ স্রোন্ড কি? উত্তর হবে হিমবাহ ও পর্বত গাত্রের মধ্যে সৃষ্ট গভীর ও সংকীর্ণ ফাটলকে বলে বার্গ স্রুন্ড। পরেরটা দেখো কি আছে, তার আগে বলি তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তোমাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও, তাহলে যখনই নতুন কোনো ভিডিও পাঠাবো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর ঠিক এমনই একটি ভিডিও তোমাদের আগের ভিডিওতে আমরা আপলোড করেছি, সেটা হচ্ছে তোমাদের ইতিহাসের প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা। তোমরা যারা এখনও দেখোনি দেখে নিও, সেটাও খুবই গুরুত্বপূর্ণ। এবার চলো আমরা দেখব প্রশ্নমান 2, মানে এক একটি প্রশ্নমান মানের উত্তর 2। প্রথম প্রশ্ন আছে, পুঞ্জিত ক্ষয় কাকে বলে? মূলত অভিকর্ষের টানে আবহবিকার প্রাপ্ত চূর্ণ বিচ্ছন্ন শিলা রাশি ও মৃত্তিকার পাহাড়ের ঢাল বেয়ে নিচে নেমে আসাকে পুঞ্জিত ক্ষয় বলে। এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ। পরেরটা দেখো 2 নম্বরে কী আছে, ধারণ অববাহিকা কাকে বলে? উত্তর হবে উচ্চগতি বা পার্বত্য প্রবাহে নদী সৃষ্টির প্রাথমিক পর্যায়ে ক্ষুদ্র ক্ষুদ্র জলধারা দিয়ে গঠিত হয় একটি মূল বা প্রধান নদী। পার্বত্য অঞ্চলে এরূপ একটি মূল নদী এবং তার উপনদী ও শাখা নদী বিধৌত অঞ্চলকে ওই নদীর ধারণ অববাহিকা বলে। এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ, তোমরা ভালো করে অবশ্যই পড়বে। আর যে প্রশ্নগুলো একটু বড় তোমরা অবশ্যই বাড়িতে না দেখে এক একটি প্রশ্ন মিনিমাম 2 থেকে 3 বার না দেখে লেখা প্র্যাকটিস করবে, তাহলে দেখবে অনেক দিন মনে থাকবে উত্তরগুলি। চলো পরের 3 দাগের কী আছে, ষষ্ঠ ঘাতের সূত্র কি? এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ। নদীর বহন ক্ষমতা নির্ভর করে তার শক্তির ওপর, আবার নদীর শক্তি নির্ভর করে নদীর গতিবেগ, জলের পরিমাণ ও শিলাখণ্ডের আকৃতির ওপর। পরীক্ষায় দেখা গেছে নদীতে জলের পরিমাণ 2 গুণ বৃদ্ধি পেলে বহন ক্ষমতাও 2 গুণ বৃদ্ধি পায়, কিন্তু নদীর গতিবেগ দ্বিগুণ হলে বহন ক্ষমতা 64 গুণ বৃদ্ধি পায়। একেই বলা হয় ষষ্ঠ ঘাতের সূত্র। তোমরা ভালো করে অবশ্যই প্র্যাকটিস করবে। আর ভূগোলে কিন্তু অবশ্যই ছবিগুলো ভালো করে বাড়িতে প্র্যাকটিস করবে। আর ম্যাপ পয়েন্টিং তোমাদের EBT টেস্ট পেপারে দেখবে অনেক তোমাকে ম্যাপ পয়েন্টিং দেওয়া আছে, সেগুলো অবশ্যই সবগুলো প্র্যাকটিস করবে। চলো পরের প্রশ্ন দেখো কী আছে 4 দাগের, বিন্দুচড়া বা পয়েন্ট বার বলতে কী বোঝো? দেখো আমি সুন্দর করে পয়েন্ট দিয়ে দিয়েছি, তোমরাও ঠিক পরীক্ষায় এমনভাবেই লিখবে। দেখো প্রথম পয়েন্ট দেওয়া আছে সংজ্ঞা, নদী বাঁকের উত্তল পারে সৃষ্ট নদী চড়াকে বলা হয় পয়েন্ট বার বা বিন্দু চড়া। পরের পয়েন্ট দেখো উৎপত্তি, মধ্য ও নিম্ন গতিতে নদী এঁকে বেঁকে প্রবাহিত হয়। এই নদী বাঁকের অবতল পারে জলস্রোত আঘাত করে ক্ষয় করে। এই ক্ষয়প্রাপ্ত পদার্থ বিপরীত দিকের
উত্তর পারে সঞ্চিত হয়ে যে চড়ার সৃষ্টি হয় তাকে বিন্দুচড়া বা পয়েন্ট বার বলে। চলো এর পরের পয়েন্ট দেওয়া আছে বৈশিষ্ট্য। তোমাদের মনে হয়তো অনেকের প্রশ্ন থাকতে পারে যে স্যার 2 নম্বরের প্রশ্ন এত বড় লিখতে হবে, কিন্তু কিছু কিছু প্রশ্নের উত্তর একটু লিখতে হবে, ঠিক আছে। আর ছবি কিন্তু অবশ্যই তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। পরে দেখো বৈশিষ্ট্য কী আছে। 1 নম্বরে এই চড়াগুলি জোয়ারের সময় ডুবে যায় এবং ভাটার সময় জেগে ওঠে। পরেরটা দেখো 2 নম্বরে, এখানে নদী পাড়ের ঢাল মৃদু প্রকৃতির হয়। উদাহরণ হলো হুগলি নদীর মোহনার কাছে এরূপ বিন্দুচড়া দেখতে পাওয়া যায়। অবশ্যই একটু বড় লিখতে হবে, কেননা বলছি এখন দেখো কম্পিটিশনের যুগ, যে যত ভালো লিখবে তার নাম্বারটা তত ভালো পাবে। সেই কারণে বলছি একটু ডিফারেন্স লিখতে হবে, কেননা কম্পিটিশন এখন অনেক হাই। সেই কারণে বলছি একটু ভালো করে লিখতে হবে, একটু বিস্তারিত লিখতে হবে। তাহলেই স্যারেদের, যেই স্যার তো তোমাদের পরীক্ষার খাতা দেখবেন মাধ্যমিক বোর্ডের, তাদের চোখে পড়বে নিশ্চয়ই, দেখবে যে অন্যান্য স্টুডেন্টের থেকে তুমি ভালো লিখেছো, তাহলে তোমাকে নাম্বারটা বেটার পাবে। সেই কারণে বলছি ছোট করার চেষ্টা করবে না, তাহলে নাম্বারটা কিন্তু কমে যাবে। চলো পরের প্রশ্ন দেখো কি আছে। ফিয়র্ড কি? সংজ্ঞা দেখো, সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে অনেক সময় হিমবাহের ক্ষয় কার্যের দ্বারা গভীর উপত্যকা সৃষ্টি হয়। এই উপত্যকাগুলি সমুদ্র পৃষ্ঠের চেয়ে নিচু হলে বরফ মুক্ত হওয়ার পর সমুদ্রের জলে ভরে যায়। জলমগ্ন এরূপ উপত্যকাকে ফিয়র্ড বলে। পরেরটা দেখো বৈশিষ্ট্য কী আছে। ফিয়র্ডের স্থলভাগের দিকে গভীরতা বেশি হয় এবং সমুদ্রের দিকে কম হয়। ফিয়র্ডের পার্শ্বদেশ খাড়া হয়। 3 নম্বর আছে ফিয়র্ড উপত্যকা শেষ প্রান্তে চৌখাট থাকে। পরের প্রশ্ন দেখো 6 দেখো, ড্রামলিন কি? ড্রামলিনের ছবিটা কিন্তু অবশ্যই আঁকবে, বাড়িতে প্র্যাকটিস করবে। সংজ্ঞা দেখো, ড্রামলিন শব্দের আক্ষরিক অর্থ হচ্ছে ঢিবি। হিমবাহ অধ্যুষিত অঞ্চল বিভিন্ন আকৃতির ক্ষয়জাত পদার্থগুলি সঞ্চিত হয়ে উল্টানো নৌকা বা চামচের আকৃতির গড়ে ওঠে, একে ড্রামলিন বলে। এর বৈশিষ্ট্যটা দেখো, সুন্দর করে পয়েন্ট দেওয়া আছে। 1 নম্বরে, ড্রামলিনগুলি অক্ষ হিমবাহের প্রবাহের দিকে সমান্তরালভাবে অবস্থান করে। 2 নম্বর হচ্ছে ড্রামলিনের হিমবাহের দিকের অংশটি অমসৃণ ও বিপরীত দিকের অংশটি মসৃণ হয়। 3 নম্বর আছে ড্রামলিনগুলি 1 থেকে 2 কিলোমিটার দীর্ঘ ও 400 থেকে 600 মিটার প্রশস্ত হয়। 4 নম্বর আছে ড্রামলিন সর্বদা ঝাঁকে ঝাঁকে দেখা যায়, তাই ড্রামলিন ভর্তি অঞ্চলকে ঝুড়ি ভর্তি ডিমের ন্যায় ভূপ্রকৃতি বলে। এবার চলো দেখো 7 নম্বরের প্রশ্ন কী আছে। বার্গস্ট্রুন্ড কি? এই প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ। বার্গস্ট্রুন্ড কথাটি জাপান শব্দ থেকে এসেছে, যার অর্থ পর্বত ফাটল। ফরাসি ভাষায় বার্গস্ট্রুন্ডকে বলা হয় পর্বতের খাড়া ঢাল দিয়ে হিমবাহ নামার সময় প্রবল হিমরাশির টানে পর্বতগাত্র ও হিমবাহের মধ্যে গভীর ও সংকীর্ণ ফাটলের সৃষ্টি হয়। এই ফাটলকে বার্গস্ট্রুন্ড বলে। বৈশিষ্ট্যগুলো দেখো, সুন্দর করে পয়েন্ট দিয়ে দিয়েছি তোমাদের সুবিধার্থে। এগুলি 1 নম্বর পয়েন্ট দেখো, এগুলি হিমবাহের পৃষ্ঠদেশ থেকে তলদেশ পর্যন্ত বিস্তৃত থাকে। 2 নম্বর আছে এগুলি সাধারণত সার্কের খাড়া মস্তক প্রাচীরের নিকট গড়ে ওঠে। 3 নম্বর আছে এদের গ্রীষ্মকালে দেখা যায়, বছরের বাকি সময় পাতলা তুষার দ্বারা ভরাট থাকে। দেখো প্রশ্নটা কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা অবশ্যই বাড়িতে ভালো করে পড়বে এবং না দেখে লিখবে। চলো পরে দেখো পরের প্রশ্ন কী আছে। 8 নম্বর প্রশ্ন। এই অধ্যায় থেকে যে কটা প্রশ্ন আছে প্রতিটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ, তো তোমরা অবশ্যই বাড়িতে ভালো করে পড়বে। পরের প্রশ্ন দেখো, ক্রেভাস কি? সংজ্ঞা দেওয়া আছে, হিমবাহের প্রবাহ পথে ঢালের পরিমাণ বেশি হলে বা হিমবাহের বিভিন্ন অংশের মধ্যে প্রবাহের গতির পার্থক্য ঘটে, ফলে হিমবাহ পৃষ্ঠটান পড়ে ও ফাটলের সৃষ্টি হয়। এই ফাটলগুলিকে ক্রেভাস বলে। বৈশিষ্ট্যগুলো দেখো, 1 নম্বরে দেওয়া আছে হিমবাহ পৃষ্ঠের দৈর্ঘ্য বরাবর টান পড়লে আড়াআড়ি ক্রেভাস এবং আড়াআড়ি টান পড়লে সমান্তরাল ক্রেভাস সৃষ্টি হয়। দেখো 2 নম্বর পয়েন্ট আছে এগুলি হালকা তুষার দ্বারা ঢাকা থাকে। পরেরটা দেখো 3 নম্বরে কি আছে, এগুলির ঢাল অত্যন্ত খাড়া হয়। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। আর তোমরা সঙ্গে কিন্তু পাঠ্য বইটা অবশ্যই পড়বে। ছবিগুলো কিন্তু বারবার বলছি, ছবিগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে। প্রশ্নে না চাইলেও অনেক সময় ছবি দিতে হবে তোমাদের, তাহলে দেখবে ভালো নাম্বারটা পাবে। অনেক সময় তোমাদের ধারণা আসে যে আমরা লিখেছি অথচ নাম্বার ভালো পাইনি, তার পিছনে অনেক কারণ থাকে। ঠিক আছে, সেই কারণে বলছি তোমরা ছবি না চাইলেও বেশ কিছু জায়গায় দিয়ে দেবে, ছবিগুলো অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করবে। চলো পরের প্রশ্ন দেখো, মরুদ্যান কি? সংজ্ঞাটা দেখো, মরু অঞ্চলে দীর্ঘকাল ধরে কোনো স্থানের
বালুকা রাশি বায়ু দ্বারা অপসারিত হলে সেখানে গভীর গর্তের সৃষ্টি হয়। এইভাবে সৃষ্ট কোনো গর্ত ভৌম জলস্তর উন্মুক্ত হয়ে পড়লে সেখানে উদ্ভিদ ও জনবসতি গড়ে ওঠে। মরুভূমির মাঝে এই নৈসর্গিক স্থানকে মরুদ্যান বলে। তারপর উদাহরণটা দেখো, সৌদি আরবের রাজধানী রিয়াদ এরূপ একটি মরুদ্যানে অবস্থিত। তাহলে আমরা এখানে দেখো একটি প্রশ্ন শর্ট কোশ্চেন পেয়ে গেলাম, সৌদি আরবের রাজধানী কি? রিয়াদ। আচ্ছা, তারপরে দেখো সাহারা মরুভূমির কুফরা, টুয়াট, বাহারিয়া প্রভৃতি উল্লেখযোগ্য মরুদ্যান। তোমরা ভালো করে অবশ্যই পড়বে। চলো আমরা পরের প্রশ্ন দেখি, 10 নম্বরে কী প্রশ্ন আছে। বালিয়ারি কি? সংজ্ঞাটা দেখো, বালুকাপূর্ণ বায়ুপ্রবাহর পথে কোনো প্রকার প্রতিবন্ধক বা উঁচু নিচু ভূপ্রকৃতির দ্বারা বাধাপ্রাপ্ত হলে বায়ুস্ফীত বালি ওই স্থানে জমা হতে থাকে। এইভাবে জমতে জমতে যে বালির স্তূপ বা ঢিবি গড়ে ওঠে তাকে বালিয়ারি বলে। তার আগে বলি, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে। তাহলে যখনই নতুন কোনো ভিডিও পাঠাবো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর ভিডিও যদি ভালো লাগে ছোট্ট একটা লাইক দিও, তোমাদের প্রিয় বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করো, তাহলে তারাও খুবই উপকৃত পাবে। তোমাদের আগের দিনই ইতিহাসের প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা আমরা ঠিক এমনই একটি ভিডিও পোস্ট করা আছে, তোমরা যারা এখনও দেখো সেই ভিডিওটা দেখে নিও, তোমরা খুবই উপকৃত পাবে। সামনেই তোমাদের পরীক্ষা। চলো 10 দাগের প্রশ্নটা দেখি। ওয়াদি কি? অর্থ দেখো, ওয়াদি একটি আরবি শব্দ যার অর্থ শুষ্ক উপত্যকা। এবার সংজ্ঞাটা দেখো, মরু অঞ্চলে শুষ্ক নদীখাত এগুলিকে ওয়াদি বলে। পরেরটা দেখো, উৎপত্তি। মরু অঞ্চলে হঠাৎ প্রবল বৃষ্টির ফলে যে জলধারার সৃষ্টি হয় তা নদীখাতে পরিণত হয়। প্রবাহ পথে জলের দ্রুত অধঃগমন ও অধিক পরিমাণে বাষ্পীভবনের কারণে নদীখাতটি শুকিয়ে যায় এবং ওয়াদি গড়ে ওঠে। বৈশিষ্ট্য দেখো, বছরের অধিকাংশ সময় এই নদী খাতগুলি শুষ্ক থাকে এবং নদী খাতগুলির দৈর্ঘ্য খুব বেশি হয় না। উদাহরণ দেখো, আরব মরুভূমির স্থানে স্থানে ওয়াদি দেখতে পাওয়া যায়। চলো 11 দাগের প্রশ্ন কি আছে। পেডিমেন্ট কি? অর্থটা দেখো, ভূবিজ্ঞানী গিলবার্ট 1882 সালে প্রথম পেডিমেন্ট শব্দটি ব্যবহার করেন। এর অর্থ হলো পাহাড়ের পাদদেশ। সংজ্ঞাটা দেখো, মরু অঞ্চলের পর্বতের পাদদেশের প্রান্তরময় ঈষৎ ঢালু বিস্তীর্ণ সমতল ভূমিকে পেডিমেন্ট বলে। পরে দেখো, উৎপত্তি। বায়ু ও সামরিক জলধারার মিলিত কার্যের ফলে মরুভূমির পর্বতের পাদদেশে অঞ্চল ক্ষয়ীভূত হয়ে পেডিমেন্টের উৎপত্তি হয়। বৈশিষ্ট্য দেখো, পেডিমেন্ট ছোট বড় প্রস্তরখণ্ড, নুড়ি, কাঁকর দ্বারা গঠিত হয়। এর গড় ঢাল, 2 নম্বর একটু বানানটা একটু ভুল আছে, এর গড় ঢাল 1 ডিগ্রি থেকে 7 ডিগ্রি পর্যন্ত হয়। 3 নম্বর আছে, এর আকৃতি অবতল প্রকৃতির। উদাহরণ দেখো, সাহারা মরুভূমিতে অ্যাটলাস পর্বতের দক্ষিণ দিকের পাদদেশীয় অঞ্চলে পেডিমেন্ট দেখা যায়। তাহলে তোমরা ভালো করে পড়বে। অনেক সময় হয়তো পরীক্ষায় দিয়ে দেয় যে পেডিমেন্ট কোথায় দেখা যায় বা পেডিমেন্টের বৈশিষ্ট্য লেখো কিংবা পেডিমেন্টের উৎপত্তি। সেই কারণে তোমাদের একেবারে আমি সেট করে দিলাম। তোমরা অবশ্যই ঠিক 2 নম্বরে যদি আসে এভাবে লিখবে। চলো পরের প্রশ্ন দেখো, 12 দাগের কী প্রশ্ন আছে। বাজাদা কি? অর্থ দেখো, বাজাদা স্পেনীয় শব্দ বাহাদা থেকে এসেছে। এর অর্থ একাধিক পলল পাখাযুক্ত সমভূমি। পরেরটা দেখো, সংজ্ঞা। মরু অঞ্চলে পর্বতের পাদদেশীয় পলল সমভূমিকে বাজাদা বলে। উৎপত্তিটা দেখে নাও, বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে নুড়ি, বালি, পলি প্রভৃতি ক্ষয়িত পদার্থ বাহিত হয়ে পেডিমেন্টের পরবর্তী অংশে সঞ্চিত হলে বাজাদা গড়ে ওঠে। প্রশ্নটা খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে পড়বে, বাজাদা পরীক্ষায় আসে। পরেরটা দেখো, বৈশিষ্ট্য। 1 নম্বরে দেওয়া আছে, বাজাদা মূলত সূক্ষ্ম পলি বালি দ্বারা গঠিত হয়। 2 নম্বর হচ্ছে এরপর ঢাল 3 ডিগ্রি থেকে 4 ডিগ্রি। 3 নম্বর পয়েন্ট আছে কয়েক কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়। উদাহরণটা দেখো, সাহারা, কালাহারি, আরব ও অস্ট্রেলীয়র মরুভূমির পর্বতের পাদদেশে পেডিমেন্টের সঙ্গে বাজাদা দেখা যায়। প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই বাড়িতে না দেখেও লিখবে। পরের প্রশ্ন দেখো কি আছে। হামাদা কাকে বলে? মরু অঞ্চলে বায়ুপ্রবাহ দ্বারা বালিকা রাশি অপসারিত হওয়ার ফলে অনেক সময় নিম্নস্থ শিলাময় স্তর বেরিয়ে আসে। আবরণহীন এই শিলাময় ভূপৃষ্ঠ বিশিষ্ট মরুভূমিকে সাহারা হামাদা বলে। উদাহরণ দেখো, গোবি মরুভূমিতে হামাদা দেখা যায়।
চলো পরের প্রশ্ন দেখো, ধ্রিয়ান কাকে বলে? অধিকাংশ বালিয়াড়ি তার সৃষ্টির স্থানে স্থির থাকে না। বায়ু প্রবাহের দ্বারা বালিয়াড়ির প্রতিবাদ দিকে বালি কণা উড়ে গিয়ে অনুবাদ দিকে পতিত হয়। এইভাবে বালিয়াড়ি ক্রমশ বায়ু প্রবাহের অনুকূলের সম্মুখের দিকে অগ্রসর হতে থাকে। একে চলমান বালিয়াড়ি বলে। এই চলমান বালিয়াড়ি ভারতের থর মরুভূমি ধ্রিয়ান নামে পরিচিত। ধ্রিয়ানটা কিন্তু খুব আসে পরীক্ষায়, তোমরা অবশ্যই ভালো করে কিন্তু পড়বে। তাহলে এই অধ্যায় থেকে 1 নম্বরে যেগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন তার আমরা উত্তর সহকারে সমাধান করতে পেরেছি। তারপরে এই অধ্যায় 2 নম্বরে যেগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে তার উত্তরও তোমাদের সমাধান করে দিয়েছি। তোমরা একটু কষ্ট করে বাড়িতে এগুলো একটু পড়ে নিও, আর বড় প্রশ্নগুলো অবশ্যই বাড়িতে না দেখে লিখবে। চলো তাহলে আজকের মতো এখানে সমাপ্ত করছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা। ও ভালো করে বাড়িতে মনোযোগ সহকারে পড়ো, সামনেই তোমাদের পরীক্ষা। চলো বাই।